হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সম্প্রতি যে আরপিএফ কনস্টেবল পরীক্ষা হলো তার 3 মার্চ 2025-এর ফার্স্ট শিফটের সবকটি ম্যাথের কোশ্চেন এই ভিডিওতে সমাধান করে দেব। এই কোশ্চেনগুলি তোমাদের আসন্ন রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি, এলপি, সিবিটি 2 এবং অন্যান্য সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে, ঠিক আছে? আর এর আগে আমি 3টে শিফটের প্রশ্ন অলরেডি সমাধান করে দিয়েছি, তার প্লেলিস্টের লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিও। ওকে, আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে সবাই একটু লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে তোমার বন্ধুরা এই ভিডিও থেকে উপকৃত হতে পারে, ঠিক আছে? তো সবার প্রথমে আমাদের 1 নম্বর প্রশ্নে বলেছে বার্ষিক 40% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের জন্য জেড টাকা ধার দিয়ে অজয় 41,160 টাকা ফেরত পেলে জেড এর মান টাকাতে কত? তো দেখো, এখানে জেড টাকা হলো প্রিন্সিপাল আর ফেরত পেয়েছে 41,160, এটা হলো অ্যামাউন্ট। এখন আমাদের যেহেতু সুদের হার 40%, 40% মানে কত? 40% মানে 2/5, তাই না? 40/100 কাটাকাটি করলে 2/5। তো 5 টাকা যদি প্রিন্সিপাল হয় তাহলে 2 টাকা সুদ পাচ্ছে, অর্থাৎ 7 টাকা হয়ে যাচ্ছে সুদ আসল অ্যামাউন্ট। এবার এইটা 1 বছর হলে, কিন্তু 3 বছর বলেছে তাই পাওয়ারে 3 করে দেব, ঠিক আছে? তো 5-এর কিউব করলে 125, আর 7-এর যদি কিউব করি 243। এখন আমাদের বলেই দিয়েছে অ্যামাউন্ট কত, এত 41,160 41,160, তাহলে 243 দিয়ে এটাকে কাটবো। কতবার যায় দেখো, আমি এখানে 7 দিয়ে যদি কাটতে পারি, কিন্তু এখানে দেখতে পাচ্ছি 3 আছে, এখানে 6 আছে, তো 12 বার যাবে, ঠিক আছে? 12 দিয়ে করলে 12 দুগুণী 24, যদি আমি 22 করি তাহলে সেটা বেশি হয়ে যায়, আর তোমার 3-এর সাথে 2 গুণ করলে 6 হয়, তাহলে ওই জন্য 12 বার যাচ্ছে, ঠিক আছে? গুণ করে দেখবে 12 বার যাবে, তাহলে 12 গুণ 243 করলে হয়ে যাবে কত তোমার 4116, তার সঙ্গে একটা শূন্য গুণ আছে তাই 120 গুণ হবে, ঠিক আছে? 243 দিয়ে এটাকে ভাগ করবে, 120 পাবে। তো এই 125-এর সাথে আবার আমরা 120 গুণ করব, কারণ 1 একক মানে কত 120, তাহলে 125 একক মানে 125 গুণ 120 করলে হয়ে যাবে। দেখো 4-25-এ কত হয়, 4 125-এ হয় আমাদের 500, তাহলে 3-4-এ 12, তার মানে 3-5-এ 1500, ঠিক আছে? 1500, তারপরে একটা শূন্য, 15,000। ওকে, তো এখানে আমাদের জেড অর্থাৎ প্রিন্সিপাল কত, 15,000, অপশন 1-এরটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? কাটাকাটি যদি এভাবে না বোঝো তাহলে নিজের মতো দেখো, 7-এর কিউব, তার মানে 3 বার 7 দিয়ে কাটা যাবে, এটাকে কাটলে 120 পাবে, তার সাথে 125 গুণ করে দেবে, অ্যান্সার পেয়ে যাবে। ওকে, নেক্সট। এইবারে দেখো 2 নম্বর প্রশ্নে বলেছে প্রথম 122টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় হলো। আচ্ছা, এটার অ্যান্সার কত হবে? 122ই হবে। কেন? কারণ তোমাদের আমি লিখে দিয়েছিলাম এর আগের ক্লাসেও যে প্রথম এনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় কত হয়? এন হয়, ঠিক আছে? প্রথম এনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় এন হয়, তাহলে 122টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় 122ই হবে, ঠিক আছে? যতগুলো বলে গড় তাই হয়, প্রথম থেকে বিজোড় স্বাভাবিক সংখ্যার যত নম্বর গড় চাইবে, যতটি চাইবে ততটাই অ্যান্সার হবে, ঠিক আছে? চলো নেক্সট। এইবারে আমাদের 3 নম্বর, এক্স এর মান নির্ণয় করুন। দেখো, এক্স এর মান নির্ণয় করার জন্য এটাকে এপাশে নিয়ে যেতে হবে। তো আমরা এখানে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ করার কোনো দরকার নেই, আমরা এখানে দেখতে পাচ্ছি যে 8-এর থেকে 6 ছোট, তো এবার এইটাকে যদি এপাশে নিয়ে যাই তাহলে বিয়োগ হয়ে যাবে, তো এখান থেকে কেটে আমি এখানে বিয়োগ 6 × 7/15 লিখলাম, ঠিক আছে? এখন একটা কনসেপ্ট তোমাদের আমি শিখিয়েছিলাম যে পূর্ণ সংখ্যা থাকলে সেটা যোগ আকারে হয়, 8 পূর্ণ 3/5 মানে হলো তোমার 8 যোগ 3/5, ঠিক আছে? একইভাবে 6 পূর্ণ তোমার 7/15 মানে কত, 6 যোগ 7/15, তাই না? তাহলে এখানে যোগ আকারে থাকে, তাহলে এবার আমাদের এইটার সঙ্গে এটা যোগ, তার থেকে বিয়োগ করে আবার এই দুটো যোগ, অর্থাৎ আমি আগে পূর্ণ সংখ্যার থেকে পূর্ণ সংখ্যাটাকে বিয়োগ করে নেই, 8 বিয়োগ 6, তার সঙ্গে যোগ দিয়ে এই ভগ্নাংশ থেকে ভগ্নাংশ বিয়োগ করি। এখন ভগ্নাংশ থেকে ভগ্নাংশ বিয়োগ করার জন্য তুমি তো মৌখিকভাবেও করতে পারো, এখান থেকে আমি এইটাও করতে পারি মৌখিকভাবে। তো দেখো,
যেহেতু 5 আছে তো নিচে আমি 15 করে দিচ্ছি। কেন 3 গুণ করলাম, 3 5 15, 3 3 9 বানিয়ে দিলাম, বিয়োগ 7/15। ঠিক আছে, এটা মৌখিকভাবে করবে, কিন্তু বোঝানোর জন্য আমি লিখে করছি। তাহলে 8 থেকে 6 গেলে 2, আর 9 থেকে 7 গেলে কত হবে, 2/15। তাহলে 2 যোগ 2/15 মানে কত, 2 পূর্ণ 2/15। ঠিক আছে, বুঝতে পেরেছো? কনসেপ্ট ক্লিয়ার থাকলে অঙ্কগুলো দেখা মাত্র যে এখানে 8 থেকে 6 বিয়োগ করে দেবো, 2 হয়ে যাবে, তার মানে 2 পূর্ণ আসবে, এই তার মানে এই দুটো অ্যান্সার হবে না, 2 পূর্ণ। এবার 3 3 9 থেকে 7 গেলে 2/15, এটা অ্যান্সার। ঠিক আছে, পেনও ইউজ করতে হবে না তোমাদের। চলো এখানে অ্যান্সারটা ওপেন করে দেই, অপশন 3 এরটাই আছে। নেক্সট, এইবারে দেখো আমাদের 4 নম্বর প্রশ্ন। আচ্ছা, প্রশ্নে বলেছে 5.4 সেমি ব্যাসার্ধের একটি নিরেট ধাতব গোলক গলিয়ে 12 সেমি ব্যাসার্ধের একটি লম্ব বৃত্তাকার চোঙ বানানো হয়, চোঙের উচ্চতা কত? আচ্ছা, নিরেট ধাতব গোলক গলিয়েছে, তাহলে গোলক গলিয়ে চোঙ বানিয়েছে, তার মানে আয়তন সেম থাকবে। গোলকের আয়তন কি হয়, গোলকের আয়তন হয় 4/3 পাই, 4/3 পাই আর কিউব। ঠিক আছে, 4/3 পাই আর কিউব। এখানে আর কত, আর হচ্ছে 5.4। তো এটাকে যদি আমি দশমিক তুলে দেই তাহলে 54/10, তার মানে 27 বললাম, 25 কেন লিখছি, 27 বাই কত হয়ে যাবে, 5 হয়ে যাবে। 54/10 মানে 2 দিয়ে কাটলে 27 দুগুণি 54, 5 দুগুণি 10, 27/5। ঠিক আছে, গুণ 27/5 গুণ 27/5 সমান, এই পাশে আমাদের কি আছে, 12 সেমি। তাহলে 12 সেমি আমাদের এটা কি, 12 সেমি হলো লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ। লম্ববৃত্তাকার চোঙের আয়তন কি হয়, লম্ববৃত্তাকার চোঙের আয়তন হয় তোমার পাই আর স্কয়ার, মানে 12 গুণ 12 ইন্টু এইচ, পাই আর স্কয়ার এইচ। তো এবার কাটাকাটি করলেই হয়ে যাবে। তো কাটাকাটি করব আমরা, দেখো এখানে পাই পাই কাটা চলে যায়, তারপরে আমাদের এখান থেকে আরো যদি কাটি, দেখো 4 দিয়ে কাটলে 3 4 12। ঠিক আছে, 4 দিয়ে 3 4 12, 3 দিয়ে এটাকে কাটলে 3 নং 27। তো এখানে 3 দিয়ে এটাকে কাটলে 3 থাকে, সেই 3-এর সঙ্গে আবার এই 12 কাটলে 4 থাকে। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, 27-এর স্কয়ার থাকছে, আর 4 যদি এপাশে নিয়ে আসি, নিচে 5 গুণ 5 গুণ 5 মানে 5-এর কিউব, 5-এর কিউব করলে 125 গুণ 4 করলে হয়ে যাবে 500, আর উপরে আমাদের কত, 27-এর স্কয়ার। ঠিক আছে, তো 27-এর স্কয়ার হলো 729, এইটা সমান এইচ। তো এইচ এর মান আমাদের কত হচ্ছে, 729/500, কিন্তু অপশানে আমরা এরকম দেখতে পাচ্ছি না। ঠিক আছে, দেখো এখানটায় কোশ্চেনটায় তাহলে মিস্টেক আছে। অপশান অনুযায়ী আমি যদি দেখি, যেহেতু 729 এক জায়গায় দেখতে পাচ্ছি, এখানে দশমিক আছে, তার মানে এখানটায় নিচে 500 না হয়ে 1000 হতে হবে। নিচে যদি 1000 হয় তাহলেই মিলবে। আর নিচে 1000 কখন হবে, যখন আমাদের এইটা গোলক না হয়ে অর্ধগোলক হবে। এটা গোলক না করে যদি আমি অর্ধগোলক করি, যদি অর্ধগোলক করি, অর্ধগোলক করলে এটা আমাদের 2/3 হয়ে যাবে। তাহলে এখান থেকে একটা, এই যে 2 দিয়ে একবার কেটেছিলাম, 4 দিয়ে কেটেছিলাম, যতবার কাটা গেছে 2 দিয়ে কাটলে আরো একটা 2 এখানে এক্সট্রা থাকবে, তাই না? 4 দিয়ে কাটলে যখন আমাদের যে 2টা কাটা গেছে, 2 দিয়ে কাটলে একটা 2 এক্সট্রা থেকে যাবে। 4 দিয়ে 4কে কাটলে পুরো কাটা যায়, 2 দিয়ে 4কে কাটলে 2 থেকে যায়, সেই কথাই আমি বলছি। তাহলে 4 দুগুণি 8, 8 গুণ 125 করলে এটা 1000 হয়ে যাবে। তাহলে এটা 1000 হয়ে যাবে। তাহলে এটা 1000 হয়ে গেলে তখন আমি 0.729 পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানটায় কোশ্চেনটা আমরা সমাধান করে দেখলাম যে ভুল আছে, অর্ধগোলক হবে এটা। ঠিক আছে, অ্যান্সারও এইটাই দেয়া আছে। ঠিক আছে, তাহলে এটা অর্ধগোলক হবে, মিস্টেক আছে, টাইপিং মিস্টেক আছে। ওকে, চলো নেক্সট। এইবারে 5 নম্বর প্রশ্ন বলেছে, একটি সংখ্যাকে 40% বৃদ্ধি করা হলে 3710 হয়, সংখ্যাটি নির্ণয় করুন। 40% মানে কত, 2/5। তাহলে 5-এ 2 বাড়িয়েছে মানে 7 হয়েছে, 7 মানেই তাহলে 3710। তাহলে চেয়েছে সংখ্যাটা 5 মানে কত, 7 দিয়ে কাটলে 5 7 35, 3 7 21, 0 3 0, 3 5 15, 5 5 25, 1 26। তাহলে 2650 আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। এবারে 6 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলেছে, একটি আয়তঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতার যোগফল 8 সেমি এবং এর কর্ণ 5 সেমি হলে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? আচ্ছা দেখো, দৈর্ঘ্য প্রস্থ গভীরতা মানে উচ্চতা একই ব্যাপার, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা
তাহলে এল দৈর্ঘ্য, প্রস্থ হলো বি, উচ্চতা হলো এইচ, কত বলে দিয়েছে? 8 বলে দিয়েছে। আর কর্ণ 5 বলেছে। আমরা জানি আয়তঘনকের কর্ণ কি হয়? আন্ডার রুট এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান, এইটা মান বলে দিয়েছে 5। তাহলে এখানে রুট কাটা গেলে এপাশে স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা কত হবে? 25। ঠিক আছে, তো আমি একবারে ডাইরেক্ট এটা তাই লিখছি 25। ওকে, জাস্ট এ মিনিট। এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এটার মান কত হচ্ছে? 25 হচ্ছে। কেন হলো বুঝতে পেরেছো? এখন চেয়েছে হলো পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আমরা জানি যে আয়তঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি? পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হলো 2 গুণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, 2 ইন্টু এল বি প্লাস এল এইচ প্লাস বিএইচ। এটা হলো তোমার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা টোটাল সারফেস এরিয়া। ওকে, আচ্ছা, তো এখন এইটা বের করতে হবে আমাদের। আমরা একটা সূত্র জানি যে এল প্লাস বি প্লাস এইচ এর যদি হোল স্কোয়ার করি, মানে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার করলে কি হয়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ হয়। তাহলে এখানে এ বি আর সি এর জায়গায় এল বি এইচ আছে, তো সেই সূত্রেই যদি বসাই, তো এল প্লাস বি প্লাস এইচ এর হোল স্কোয়ার মানে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার প্লাস 2 ইন্টু এল বি প্লাস এল এইচ প্লাস বিএইচ। ঠিক আছে, তো আমাদের এইটার মান দরকার। আচ্ছা, কালিটা চেঞ্জ করে নেই, আমাদের এইটার মান দরকার, সেটাই এখানে রয়েছে, এইটুকুর মান দরকার। তাহলে বাকি মানটাকে ওপাশে নিয়ে যাব, নিয়ে গিয়ে সমাধান করলেই হয়ে গেল। এইটার মান বলেছে 8, তাহলে 8 এর স্কোয়ার করব, কত হবে? 64। আর এইটার মান কত? এইটার মান হলো 25, তো এপাশে নিয়ে আসলে বিয়োগ হয়ে যাবে, তো বিয়োগ 25 সমান আমাদের এইটা বেরোবে। আচ্ছা, ঠিক আছে, সমান আমাদের টোটাল সারফেস এরিয়া। তাহলে কত হবে? 25 আছে কত হলে? 64 হবে 39। 39 আমাদের অ্যান্সার। ঠিক আছে, অপশন 2 এরটা ক্লিয়ার। দেখো, প্র্যাকটিস করবে তাহলে এই সূত্রগুলো, এই যে লিখলাম আমি, এত কিছু লিখতে হবে না, ডাইরেক্ট একবারে সূত্রটা কল্পনা করবে এবং 8 স্কোয়ার 64 থেকে 25 বাদ দিলে 39 অ্যান্সার। ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে ওই জন্য, যাতে করতে পারো তাড়াতাড়ি। এবারে দেখো 7 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলেছে একজন ব্যক্তি 95 কিমি প্রতি ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে 6 মিনিটে একটি সেতু অতিক্রম করেন, সেতুটির দৈর্ঘ্য নির্ণয় করুন। 6 মিনিটে সেতু অতিক্রম করছে। দেখো, ঘন্টায় 95 কিমি বেগ, ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিটে যায় 95 কিমি, 6 মিনিটে কত? 60 মিনিটে 95 কিমি, 6 মিনিটে কত? 6 10 60, তার মানে 9.5, 9.5 কিমি। ঠিক আছে, 60 মিনিটে 95, 6 মিনিটে যাবে 9.5 কিমি, তার মানে তোমার সেতু অতিক্রম করছে 6 মিনিটে ব্যক্তিটা, তার মানে সেতুর দৈর্ঘ্য কত? 9.5 কিমি। ক্লিয়ার? নেক্সট, এবারে 8 নম্বর প্রশ্ন। প্রশ্নটিতে বলেছে একজন ব্যক্তি 22 ঘন্টায় একটি যাত্রা সম্পূর্ণ করতে পারেন। তিনি যাত্রার প্রথম 1/3 দূরত্ব 15 কিমি প্রতি ঘন্টা বেগে এবং অবশিষ্ট দূরত্ব 45 কিমি প্রতি ঘন্টা বেগে অতিক্রম করেন। তার যাত্রার মোট দূরত্ব কত কিমি? তো দেখো, আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1/3 আর অবশিষ্ট, তার মানে 1/3 মানে কি? 3 ভাগের 1 ভাগ, আর অবশিষ্ট মানে কি? 3 ভাগের 2 ভাগ। তাহলে আমাদের টোটাল ডিস্টেন্স আমরা যদি 3d ধরে নেই, টোটাল ডিস্টেন্স আমি ধরে নিচ্ছি 3d, তার 3 ভাগের 1 ভাগ মানে d দূরত্ব। d দূরত্ব যাচ্ছে কত বেগে? 15 কিমি প্রতি ঘন্টা বেগে, তো d/15। তাহলে দূরত্বকে আমরা বেগ দিয়ে ভাগ করলাম, কি পেয়ে যাব? সময় পেয়ে যাব, টাইম, প্লাস আবার বাকি দূরত্ব 3d থেকে d যদি হয়ে যায়, বাকি থাকে কত? 2d, অবশিষ্ট মানে 2d দূরত্ব, সেইটা যাচ্ছে 45 কিমি প্রতি ঘন্টা বেগে। তাহলে দূরত্বকে আবার বেগ দিয়ে ভাগ করলাম, সময় পেয়ে যাব, অর্থাৎ দুটো সময় যোগ করলে আমরা কি পেয়ে যাব? টোটাল টাইম, টোটাল সময়। আর টোটাল টাইম বলেই দিয়েছে যে 22 ঘন্টায় যাত্রা সম্পূর্ণ করে, তাই এইটা সমান সমানই 22। ঠিক আছে, আচ্ছা, তো এখন এটাকে আমরা যদি সমাধান করি, তাহলে নিচে হয় 45, 15 দিয়ে 3 15 45, 3d, আর এখানে 45 একে 45 1, তার মানে 2d, 3 2 5d সমান 22,
5 দিয়ে কাটলে 5 নং 45, ডি সমান সমান 9 গুণ 22, তো 9 দুগুণে 18 আর 9 দুগুণে 18 19, 198, তাহলে ডি হলো 198। আমাদের দরকার মোট দূরত্ব, তাহলে 3D মানে 3 গুণ 198, অর্থাৎ 3 200 600 থেকে 6 গেলে 594। ঠিক আছে, 594 অপশন 3 আমাদের অ্যান্সার। ক্লিয়ার, বুঝতে পেরেছো? এবার এইখানটায় আমরা ডি ধরে নিয়েছি। তোমাদের যখন আমি ইউথ কম্পিটিশন টাইমসের বই থেকে চ্যাপ্টার ওয়াইজ পেইড কোর্স করিয়েছি ম্যাথের, তার মধ্যেও তোমাদের এরকম কোশ্চেন করিয়েছি। এখানে তো মাত্র 2 বার ভাগ বলেছে, 3 ভাগের 1 ভাগ আর অবশিষ্ট, ওরকম আরো 3 বারও ছিল। ঠিক আছে, 3 বার 4 বার এরকমও ছিল কোশ্চেন, আমি সেগুলোও তোমাদের করিয়েছি। তো তোমরা যারা পেইড কোর্স নেওনি আমার ম্যাথের, সেই পেইড কোর্স নিয়ে দেখতে পারো। দেখো এখানে আমরা এটাকে অন্য আরেকভাবে করতে পারি। কিভাবে? আমরা এখানে গড় বেগ বের করে নেব, কারণ একবার বেগ বলেছে 15 কিমি বেগে যাচ্ছে আর একটা হচ্ছে 45 কিমি বেগে। তো এখান থেকে আমরা 15 আর 45 লসাগু করব, কত হবে? 45। 15 দিয়ে 45কে ভাগ করলে 3 বার, 45 দিয়ে 45কে ভাগ করলে 1 বার। ঠিক আছে, 3 15 45 আর 45 একে 45। এবার গড় বেগ করার জন্য কি করতে হয় আমাদের? দেখো দুটো কি সমান যাত্রা, একই যাত্রা গেছে? দুটোই কি সমান দূরত্ব গেছে? যায়নি। প্রথমে 15 কিমি বেগে গেছে 1/3 আর 45 কিমি বেগে গেছে তোমার অবশিষ্ট। তার মানে আমি এখানে 3 একক ধরে নিচ্ছি মোট। ঠিক আছে, কারণ 3 ভাগের 1 ভাগ প্রথমে, তাহলে 3 এককের 1 ভাগ এখানে নিয়ে আসবো এই যে 15 কিমি বেগের সাথে, আর 3 এককের বাকি যে 2 ভাগ সেটা আমাদের এই 45 কিমি বেগের সাথে চলে যাবে, এর সাথে চলে যাবে। এখন এখানে আমরা কি করেছি? 3 একক এর সাথে গুণ করেছি, এখানে 1 গুণ এখানে 2 গুণ, তার মানে এই জায়গাতেও আমাদের 3 গুণ করতে হবে, কারণ টোটাল ডিস্টেন্স আমাদের সমান নেই। 3 একক 3 ভাগের বলে দিয়েছে, তাই 3 গুণ করে দেবো এখানে। তাহলে 3 45 কত হয়ে যাবে? 3 45 আমাদের হয়ে যাবে 135, আর এখানে 3 1 3 আর 2 1 2, 3 আর 2 5, তো 5 দিয়ে 135কে ভাগ করব, তাহলে আমাদের গড় বেগ পেয়ে যাব। গড় বেগ কত হয়ে যাবে? 5 দিয়ে কাটলে তোমার 5 দুগুণি 10, 5 সাথে 35, 27 কিমি প্রতি ঘন্টা গড় বেগ। আমাদের চেয়েছে মোট দূরত্ব, তো টোটাল ডিস্টেন্স সমান সমান কি হয়? গড় বেগ গুণ টোটাল টাইম, গড় বেগ ইন্টু টোটাল সময়। তাহলে গড় বেগ কত? 27 ইন্টু টোটাল টাইম হলো 22। ঠিক আছে, দেখো 22-এর সাথে 9 গুণ করলে আমাদের 198, তার সাথে আরো 3 গুণ করে এটা হয়েছে না? তার মানে 3 নং 27 যদি 22-এর সাথে গুণ করি 594 হবে। 594 আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমরা এইভাবেও করতে পারি। এইভাবে করলে আমরা আগে গড় বেগ বের করে নেব, ঠিক আছে, এই এলসিএম মেথডে, তারপরে আমরা এটাকে সমাধান করব। না হলে এইভাবেও করতে পারো। ওকে, চলো নেক্সটে চলে যাচ্ছি। এইবারে 9 নম্বর প্রশ্ন বলেছে সমাধান করুন। তো চলো দেখো সমাধান করি। 49-এর বর্গমূল করলে এখান থেকে 7 পাবো। 7 যদি আমরা এইটার সঙ্গে যোগ করি তাহলে কত হয়ে যাবে? 64। 64 যদি আমরা বর্গমূল করি তাহলে 8 পাবো। 8 যদি আমরা এর সাথে যোগ করি তাহলে 16। এই 16-র যদি আমরা বর্গমূল করি তাহলে 4 পাবো। 4 যদি আমরা এখানে যোগ করি তাহলে কত হয়ে যাবে? 36। ঠিক আছে, 36। 36-এর যদি বর্গমূল করি কত পাবো? 6 পাবো। 6 যদি আমি 3-এর সাথে যোগ করি 9 হবে। 9-এর যদি আমি বর্গমূল করি তাহলে কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। আমাদের অ্যান্সার কত হবে? 3 হবে। পরপর এদিক থেকে আমাদের ডান দিক থেকে বাদিকে আমরা বর্গমূল করব আর যোগ করব, করে সমাধান করে ফেলবো। ঠিক আছে, যদি বিয়োগ থাকতো বর্গমূল করতাম, আর বিয়োগ বা যোগ বিয়োগ করতাম, সমাধান করতাম। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত? অপশন 3-এরটা। ক্লিয়ার? নেক্সট, এবারে 10 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলেছে 12টি সংখ্যার গড় 39 এবং যদি 52 সংখ্যাটিকেও অন্তর্ভুক্ত করা হয় তবে এই 13টি সংখ্যার গড় কত হবে? 12টার গড় 39, 52কে অন্তর্ভুক্ত করছে। দেখো আমাদের যে সংখ্যাটা নতুন অন্তর্ভুক্ত করছে 13 নম্বর সংখ্যাটা, সেই সংখ্যাটা যদি 39ই হতো, 13 নম্বর সংখ্যা যদি আমাদের 39 হতো, তাহলে কি আমাদের গড় বাড়তো? বাড়তো না। গড় আমাদের 39ই থাকতো। 12টার গড় 39, 13 নম্বর সংখ্যা 39 হলে সেটা যদি এখানে যোগ হতো গড় 39ই থাকতো। কিন্তু আমরা দেখতে পেয়েছি কি 13 নম্বর সংখ্যাটা যেটা যোগ হয়েছে সেটা 39 নেই,
কত সেটা 52, তার মানে কত বেশি 39-এর থেকে? 13 বেশি, তার মানে 13 বেশি যোগ হয়েছে। সে 39 নিয়ে আসলে গড় একই থাকতো, কিন্তু 13 বেশি নিয়ে এসছে। তা যেটা বেশি নিয়ে এসছে সেটা সবার মধ্যে ভাগ হয়ে যাবে। তাহলে আগের গড় ছিল 39, বেশি নিয়ে এসছে কত? 13, এইটা সবার মধ্যে ভাগ হয়ে যাবে, মানে এখন 13 জন, 13 জনের মধ্যে ভাগ হয়ে গেলে কত? 1 হবে। 39 আর 1 40 আমাদের অ্যান্সার। ঠিক আছে, 39 1 40। ক্লিয়ার? তাহলে 13টি সংখ্যার গড় কত হবে? 40 হবে। ক্লিয়ার? চলো নেক্সট। এইবারে আমাদের 11 নম্বর প্রশ্নে বলেছে একটি অর্থরাশি বার্ষিক 10% সরল সুদের হারে বিনিয়োগ করা হলে 2 বছর পরে তা 2640 টাকা হয়। একই অর্থরাশি একই সুদের হারে 1 বছরের সরল সুদ কত? আচ্ছা দেখো, 2 বছরের পরে এত হচ্ছে, তার মানে এটা এত হচ্ছে 2 বছর পরে, মানে সুদ আসল, এটা অ্যামাউন্ট। আর 10% হারে 2 বছরের সুদ কত হয়? 2 বছরের সুদ হয় 20%। আমরা প্রিন্সিপাল যদি 100 ধরি, তাহলে 2 বছরের সুদ হবে আমাদের 20%। সুদ আসল কত হবে? 120%। আর সেইটাই বলেছে কত? 2640। চেয়েছে 1 বছরের সরল সুদ। 1 বছরের সুদ কত? 100 টাকার 10% মানে 10। তাহলে 10 মানে কত? 0 0 কাটা, 12 দিয়ে এটাকে কাটবো। 12 দুগুণি 24, 12 দুগুণি 24, 0, 220 আমাদের অ্যান্সার। ক্লিয়ার? চলো, যারা এখনো ভিডিওটিকে লাইক করোনি লাইক করে দিও। ঠিক আছে, এবার আমাদের 12 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলেছে একটি গাড়ি 28 কিমি প্রতি ঘন্টা গতিবেগে অর্ধেক দূরত্ব আর 84 কিমি প্রতি ঘন্টা গতিবেগে বাকি অর্ধেক দূরত্ব অতিক্রম করে, গাড়িটির গড় গতিবেগ কত? তাহলে অর্ধেক অর্ধেক দূরত্ব অতিক্রম করে বলেছে, তো দূরত্ব সমান, তো সেম ডিস্টেন্স যদি আলাদা আলাদা বেগে অতিক্রম করে তখন গড় গতিবেগ আমরা কি করে বের করি? 2xy, মানে 2 গুণ বেগের গুণফল। 2x মানে 28, y কত? 84, 2 গুণ 28 গুণ 84, আর নিচে বেগের যোগফল x প্লাস ওয়াই, তার মানে এই দুটোর যোগফল। 28 আর 84 যোগ করলে হয়ে যাবে 8 4 12 2, 8 2 10 1 11, 112। তো 28 দিয়ে যখন কাটবো তখন 4 বার যাবে। ঠিক আছে, 4 দিয়ে করলে 4 21 84, 21 দুগুণি কত? 42, 42 কিমি প্রতি ঘন্টা আমাদের অ্যান্সার, গড় গতিবেগ। ক্লিয়ার? চলো নেক্সট। এইবারে আমাদের 13 নম্বর বলেছে মান নির্ণয় করুন। তো এখানে 9 থেকে 4 বিয়োগ করলে 5, 5 দুগুণি 10, 17 থেকে 10 গেলে 7, 7 দুগুণি 14, 14 আমাদের অপশন 2 এ আছে। নেক্সট। এইবারে 14 নম্বর প্রশ্নে বলেছে যদি একটি সংখ্যার 25% সঙ্গে 60 যোগ করা হয় তাহলে মূল সংখ্যাটি পাওয়া যায়। তো 25% সঙ্গে মূল সংখ্যা সবসময় কত হয়? 100%। তাহলে 25 সংখ্যার সঙ্গে কত যোগ করলে 100% হয়? 25-এর সঙ্গে 75 যোগ করলে। তার মানে এই 75%-র মানেই হলো 60। 25-এর সঙ্গে যদি আমি 75% যোগ করি তাহলেই 100 হয়, আর 100% মানেই মূল সংখ্যা। তাহলে 75% যোগ করা মানেই 60 যোগ করা, কারণ 60 যোগ করলেই মূল হয়, আর 75% যোগ করলেই মূল সংখ্যা পাই, তাই না? তাহলে আমাদের এখান থেকে কি বুঝতে পারলাম? যে 75% মানেই 60। চেয়েছে কি 80% মানে কত? 75% মানে 60, 80% মানে কত? শতাংশ দুই জায়গায় কাটা চলে যায়। এবার আমরা যদি এখানে কাটি 15 দিয়ে 5 15 75, 4 15 60, 5 16 80, 4 16 64। 64 কোথায় আছে? অপশন 1 এ আছে। নেক্সট। এবারে 15 নম্বর প্রশ্নে বলেছে 840 টাকাকে 3 জনের মধ্যে এত অনুপাতে ভাগ করা হয়েছে, সবচেয়ে বেশি ও সবচেয়ে কম প্রাপ্ত অর্থের পার্থক্য টাকাতে কত? দেখো, মোট 840 আর অনুপাতে মোট কত? অনুপাতে মোট হলো 16 আর 6 যদি করি 22 আর 18 40। তো 40 মানেই কত? 840। চেয়েছে সব থেকে বেশি আর সব থেকে কম। 18 থেকে 6 গেলে 12, 12 মানে কত? তো 40 দিয়ে কাটলে আমাদের 4 21 84, 21 গুণ 12, 12 1 12 2, 12 দুগুণি 24 1 25, 252 আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। এবারে 16 নম্বর প্রশ্ন বলেছে সন্না বার্ষিক 12% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের জন্য একটি ফাইন্যান্স কোম্পানিতে 75,000 টাকা জমা করেছেন। স্বর্ণা বলেছি, এটা সরা 3 বছর পর কত চক্রবৃদ্ধি সুদ পাবে? আচ্ছা দেখো, 12% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের জন্য ফাইন্যান্স কোম্পানিতে জমা করেছে, চেয়েছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমরা কিভাবে করব? আমরা প্রিন্সিপাল দেখছি 75,000, ঠিক আছে, তার প্রথমে 12% বের করব।
এইটা যদি 12% করি, শতাংশের সঙ্গে দুটো শূন্য কাটা, 12 দিয়ে করলে 12 শূন্য শূন্য, 5 বারং 60 শূন্য, 7 বারং তো এটা 7 বারং কত 84, আর 6 90। প্রথম এত হবে, এটার সাথে 3 গুণ। তারপরে আমাদের এইটার আবার কত হবে, 12% করব। এইটার যদি 12% করি, দেখো শতাংশের সাথে আমরা কি এই দুটো শূন্য কেটে দেই, 12 দিয়ে কাটলে 12 শূন্য শূন্য, 9 বারং 108। ঠিক আছে, এটার আবার 12% করব। এটা যদি 12% করি তাহলে আমাদের 8 বারং 96, 6 হাতে 9, 12 10কে 120 আর 9 129। তো এবার দেখো শতাংশের জন্য আমাদের নিচে 100 100 একটা শূন্যর সাথে একটা শূন্য কেটেছি, আরো একটা শূন্য থাকে, তাই এক ঘর আগে দশমিক বসালাম। তো আমাদের প্রথমটার সাথে 3 গুণ হয়, পরেরটার সাথেও 3 গুণ হয়, তারপরেরটার সাথে 1 গুণ হয় চক্রবৃদ্ধি সুদে যখন 3 বছর হয়। ঠিক আছে, প্রথম সুদের 3 গুণ সুদ পাই, দ্বিতীয় সুদের আমরা 3 গুণ পাই, সেই সুদের তৃতীয় সুদে আমরা কত পাই, 1 গুণ সুদ পাই। তাহলে 3 নং 27, 27,000, আর এটা 3,240, 3,240, আর এইটা 1 গুণ করলে এটাই থাকবে 129.6। তো দেখো অ্যান্সার আমাদের কত হবে, শেষে 0.6 আছে, 0.6 দিয়ে আমাদের দুটো অপশানে আছে, তাহলে এইটা আর এইটা হবে না। এবার এই দুটোর মধ্যে অ্যান্সার হয়ে যাবে অপশন 2 এরটা, কারণ যোগ করাও লাগে না। আমরা দেখতে পাচ্ছি যে 3 নং 27,000, এখানে 3,000, 27 3 30,000, 30,200, আর এখানে 100, 30,300 সামথিং হবে, আর এটা 33,000 আছে, তাহলে 30,300 সামথিং এখানেই আছে, তো এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ভেরি গুড, চলো নেক্সট। এইবারে আমাদের এটা 17 নম্বর। দেখো প্রশ্নটাই কেটে গেছে, তো ওই জন্যই আমি এটাকে এখানে মুছিনি, মানে কোনটা সঠিক অ্যান্সার মুছিনি, প্রশ্নটা এখানে নেই। ঠিক আছে, পিডিএফ এ আনসার কির মধ্যে প্রশ্নটা পুরো আসেনি, তো কি করে করাবো, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এবার 18 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলেছে এক্স এবং ওয়াই দুটি সংখ্যার অনুপাত 8:13 এবং সংখ্যা দুটির লসাগু 832 হলে ওয়াই এর মান এক্স এর মানের চেয়ে কত বেশি। দেখো লসাগু গসাগুর ক্ষেত্রে আমরা জানি যে গসাগু হয় এই পাশে যেটা দিয়ে সবগুলোকে ভাগ যায়, সেটা হলো গসাগু HCF, আর যেটা অনুপাত পাই সেটা থাকে কোথায়, নিচে, সেটা থাকে নিচে। তাহলে এখান থেকে আমাদের লসাগু কত হয়, লসাগু হয় এইটা গুণ এই সবগুলোকে গুণ করলে পাই লসাগু, তার মানে এইচ গুণ 8 গুণ 13 করলেই কত পাবো আমরা, 832 পাবো। তো এখানে 8 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 8 একে 8, 0 4 8 32, 13 দিয়ে তোমার 8 13 104, তাহলে এইচ এর মান কত হচ্ছে, 8 হচ্ছে। ঠিক আছে, এখন আমাদের এই সংখ্যাটা কত হবে, এখানে যে সংখ্যা দুটো আছে 8 8 64 হবে একটা সংখ্যা, 8 13 104 হবে একটা সংখ্যা, কিন্তু সংখ্যা দুটো চাইনি, চেয়েছে ওয়াই এক্স এর চেয়ে কত বেশি, মানে এই সংখ্যা দুটোর পার্থক্য চেয়েছে। তাহলে সংখ্যা দুটোর পার্থক্য কত, তুমি দেখো 8 8 এর থেকে 13 কত বেশি, 5 বেশি, তাহলে পার্থক্য 5 বেশি, তাহলে 8 গুণ 5, 5 8 40 হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 40 আমাদের অ্যান্সার। ক্লিয়ার? দেখো 8 এর সাথে 5 গুণ করবো 40, বা তুমি 8 8 64 আর 8 104, 104 থেকে 64 গেলে সেই 40ই হয়, কিন্তু গুণ করার তো দরকার নেই, ডাইরেক্ট আমি পার্থক্য বের করে 8 গুণ করে দেবো। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট। এবারে 19 নম্বর প্রশ্নে বলেছে 5টি সংখ্যার যোগফল 655, প্রথম দুটি সংখ্যার গড় এত, তৃতীয় সংখ্যাটি এত, বাকি দুটি সংখ্যার গড় কত। তো প্রথম দুটোর গড় এত, তাহলে মোট কত, 6 দুগুণী 12, 2 হাতে আমার 1, 7 দুগুণী 14 1 15, 152, 152, আর একটা সংখ্যা হতো 105, তাহলে কত হয়ে যাবে, 257। এই প্রথম তিনটে সংখ্যার যোগফল হয়ে যাচ্ছে আমাদের 257। পাঁচটা সংখ্যার যোগফল থেকে তিনটে সংখ্যার যোগফল বিয়োগ করে দেবো, 655 থেকে এটা বিয়োগ করে দেবো, তাহলে কত হয়ে যাবে আমাদের 5 5 আর 2 7, ঠিকই তো আছে, হ্যাঁ। তো 7 আছে কত হলে 15 হবে, 8, 5 আর 9, 2 আর 1 3, 398। তাহলে এইটা হলো বাকি যে দুটো সংখ্যা, সেই দুটো সংখ্যার মোট, কিন্তু চেয়েছে গড়, তাই 2 দিয়ে ভাগ করে দেবো। 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে তোমার কত, 199। 99 দুগুণে 198, আর 2 2 100 200, তো 199। ঠিক আছে, তার মানে 2 গুণ 199 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, 199, অপশন 2 এরটা। ক্লিয়ার? চলো নেক্সট। এবারে 20 নম্বর, মান নির্ণয় করুন।
আচ্ছা, এখানে আমরা দেখো দশমিক এখানে 4 ঘর আগে আছে, এইখানেও 4 ঘর আগে, দশমিকের সাথে দশমিক তুলে দিলাম। এখানে 2 ঘর আগে দশমিক, তো এখানে দেখো এটার 1 ঘর আগে দশমিক তুললাম, এখানে 1 ঘর আগে, তাহলে নিচেও 2 ঘর আগে দশমিক তুললাম, উপরেও 2 ঘর আগে, তার মানে দশমিক পুরো কাটাকাটি চলে গেল। এখন শুধু সংখ্যাগুলোকে কাটলেই হয়ে যাবে। তো সংখ্যাগুলোকে কাটলে আমরা 7 দিয়ে এটাকে কাটতে পারি। 7 দিয়ে 7 দুগুণি 3 সাথে 21, 7 সাথে 49, 37। 37 দিয়ে যদি 185 কে কাটি 5 বার যাবে, 5 37 185, ঠিক আছে, 5 37 185। 87 দিয়ে যদি এটাকে কাটি তাহলে তোমার 3 8 24, 3 7 21, 3 বার যাবে, 3 27, 3 87 তে হয় 261, তাহলে 3/5, 3/5 মানে 0.6, ঠিক আছে। দশমিক বসালে 30, তো 5 6 30, 0.6 আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, এবারে 21 নম্বর প্রশ্নে বলেছে একটি পোর্টেবল হার্ড ডিস্কের দাম 24% কমে গেলে এর বিক্রি 35% বৃদ্ধি পায়, মোট আয়ের উপর মোট শতাংশ পরিবর্তন কত হলো? আচ্ছা, 24% কমে গেলে 45% বৃদ্ধি পায়। দেখো, যখন দাম কমছে বিক্রি বাড়ছে, তার মানে এটা কি হচ্ছে? বিক্রি বাড়ছে মানে বেশি দাম বেশি পাচ্ছে, তার মানে এটা কি হচ্ছে? সাকসেসিভ হয়ে যাচ্ছে, তাই না? তো 24 কমছে, 35 বিক্রি বাড়ছে, তার মানে লাভ কি হয়ে যাবে? আয় হয়ে যাবে সাকসেসিভে -24 প্লাস 35, প্লাসে মাইনাসে মাইনাস, 24 গুণ 35 বাই 100। এখানে 35 থেকে 24 গেলে হবে 11। আর এই জায়গাটায় আমাদের যদি কাটাকাটি করি, 5 দিয়ে 5 সাথে 35, 12 দুগুণি 24, 2 দিয়ে কাটলাম আর 5 দিয়ে কাটলাম, 5 দুগুণি 10 দিয়ে কাটলে একটা শূন্য কাটা চলে গেল, তাহলে 7 12 84 মানে 8.4। 11 থেকে যদি 9 বিয়োগ করি, 11 থেকে 9 গেলে 2, আর 10 থেকে 4 গেলে 6, 2.6, 2.6, আর এটা আছে প্লাসে, তার মানে বৃদ্ধি, 2.6% বৃদ্ধি, ঠিক আছে। নেক্সট, এইবারে আমাদের 22 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলেছে 8টি সংখ্যার যোগফল 900, গড় কত? তো 8 দিয়ে ভাগ করে দেবো। 8 দিয়ে ভাগ করলে 8 100, 800 8 12 96, তো 112.5 আমাদের অ্যান্সার আসবে, ঠিক আছে। নেক্সট, এবারে 23 নম্বর প্রশ্নে বলেছে মনোজ একটি কাজ 8 ঘন্টায় করতে পারে, আনন্দ 8 ঘন্টায় করতে পারে। মনোজ 8 ঘন্টায়, আনন্দ 8 ঘন্টায়, অনিল, অনিলকে আমরা এন ধরে নিচ্ছি, অনিলের সহযোগিতায় তারা 2 ঘন্টায়, তাহলে মনোজ, আনন্দ আর অনিল কয় ঘন্টায় করতে পারে? 2 ঘন্টায়। ও, অনিলকে আমরা এন ধরে নিয়েছি, ঠিক আছে, অনিলকে এন ধরে নিয়েছি, কারণ দুটোই আনন্দ আর অনিল দুটোই এ দিয়ে, ওই জন্য অনিলকে এন ধরে নিয়েছি। তাহলে এবারে দেখো আমরা এদের এলসিএম করলে 8 8 একে 8, 8 একে 8, 4 দুগুণি 8, তাহলে 1 1, তাহলে এখানে মনোজের ক্ষমতা 1, অনিলের ক্ষমতাও 1, তাহলে আনন্দর ক্ষমতা কত হবে? 2, কারণ 1 আর 1 2 এর সাথে 2 যোগ করলেই টোটাল 4 ক্ষমতা হয়, তাহলে অনিল হলো 2, তাহলে 2 দিয়ে এটাকে ভাগ করে দেবো, ঠিক আছে। 2 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে অনিল একা কত সময় করতে পারবে? 2 দিয়ে 4 দুগুণি 8, 4 ঘন্টা, 4 ঘন্টা। এ কি, দুটো অপশানে 4 লিখেছি, দেখি এখানে কোন অপশানে 4 দেওয়া ছিল? এটা 5 ছিল, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার, অপশন 3 এরটা। ক্লিয়ার? নেক্সট, এইবারে 24 নম্বর প্রশ্নে বলেছে একজন দোকানদার 400 টাকাতে একটি পণ্য কেনেন, তিনি এটিকে 25% লাভে বিক্রি করেছিলেন, তারপর পণ্যটির ক্রেতা পণ্যটিকে অন্য একজন ব্যক্তির কাছে 10% ক্ষতিতে বিক্রি করলো, শেষ পর্যন্ত পণ্যটির বিক্রয় মূল্য কত? দেখো, 400 টাকাতে তোমার পণ্য কিনেছে, 25% লাভে বিক্রি করেছে, 25% মানে 1/4, 4 এ 1 লাভ করেছে মানে 4 টাকায় 5 টাকা বিক্রি করেছে, 4 টাকার জিনিস। 10% ক্ষতি মানে 1/10, তো 10 এ 1 ক্ষতি, 10 এ 1 ক্ষতি মানে 10 এর জিনিস 9 বিক্রি করেছে, তার মানে শেষ পর্যন্ত বিক্রয় মূল্য কত? এইটা 40, 4 10 40 দিয়ে এই 400 এ কাটলে 10, তাহলে 5 নং 45 গুণ 10 করলে 450, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। ক্লিয়ার? ভেরি গুড। চলো নেক্সট, এবারে 25 নম্বর বলেছে একজন রিয়েল এস্টেট এজেন্ট দুটি সাইটের প্রতিটি 48,000 টাকা মূল্যে বিক্রয় করেন, একটিতে 35% লাভ করেন, অন্যটিতে 35% ক্ষতি করেন, তার শতকরা লাভ বা
শতকরা ক্ষতি বা লাভের পরিমাণ কত। দেখো এখানে আমাদের বিক্রয় মূল্য সমান, তো এসপি যখন সমান হয় তখন একটায় লাভ আর একটায় ক্ষতি হলে আমরা সাকসেসিভ করলেই শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ বেরিয়ে যায় মোটে। ঠিক আছে, তাহলে 35 লাভ প্লাস 35 ক্ষতি মাইনাস 35, এই দুটো তো কাটা চলে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, 35 গুণ 35/100, এই দুটো কাটা চলে যায়। তাহলে 35-এর স্কোয়ার করলে কত হয়ে যায় 1225, আর মাইনাস 100-র জন্য 2 ঘর আগে দশমিক, তাহলে 12.25% মাইনাসে আছে মানে ক্ষতি, এইটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট এবারে 26 নম্বর প্রশ্নে বলেছে 90 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে বুরহানের চেয়ে অনিরুদ্ধ 8 ঘন্টা বেশি সময় নেয়, অনিরুদ্ধ তার গতিবেগ দ্বিগুণ করলে বুরহানের চেয়ে 7 ঘন্টা কম সময় নেয়, অনিরুদ্ধর গতিবেগ কত। দেখো প্রথমে তোমার যে বুরহান যা সময় নিচ্ছিল, আমরা ধরে নিচ্ছি বুরহান স্বাভাবিক সময়ে যায়, তো বুরহানের চেয়ে 8 ঘন্টা বেশি সময় নিচ্ছে, পরে বুরহানের চেয়ে 7 ঘন্টা কম, তাহলে 8 ঘন্টা বেশি আর 7, ধরো এইখানে এই বেগে এইটা হলো নির্দিষ্ট সময়, এর থেকে 8 ঘন্টা প্রথমে বেশি সময় নিচ্ছিল, তার মানে 8 ঘন্টা লেটে পৌঁছাচ্ছিল, পরে 7 ঘন্টা কম সময় নিচ্ছে, তার মানে 7 ঘন্টা তাড়াতাড়ি পৌঁছাচ্ছে, তার মানে এই পুরোটা ডিস্টেন্স কত হবে 8 আর 7 15 ঘন্টা, তার সময়ের পার্থক্য আমরা কত পাবো 15 ঘন্টা, কারণ প্রথমে 8 ঘন্টা বেশি পরে 7 ঘন্টা কম, তাহলে 8 আর 7 15 ঘন্টা সময়ের পার্থক্য পাচ্ছি। ঠিক আছে, আর আমি তোমাদের শিখিয়েছি যে ডিস্টেন্স ইকুয়াল টু কি হয়, বেগের গুণফল, মানে এক্স ইন্টু ওয়াই, বেগের গুণফল বাই বেগের পার্থক্য গুণ সময়ের পার্থক্য, ঠিক আছে, সময়ের পার্থক্য, ডিফারেন্স বিটুইন টাইম ডিবিটি লিখি। ঠিক আছে, ডিফারেন্স বিটুইন টাইম এইটা হয় এখানটায়, তাহলে বেগ আমরা কি করব, ডিস্টেন্স কত 90 সমান বেগ, প্রথমে আমি ধরে নিচ্ছি যে এক্স ছিল বা এস, হ্যাঁ এক্স ধরি বা যাই ধরি, এক্স এর কোনো কাজ হবে না আমাদের, ওই জন্য এরকম কোশ্চেনে তুমি এই সূত্র দিয়ে এটা দিয়ে করতে পারো, কারণ এক্স হিসাবে আসবে না। দেখো কেমন হয়, এক্স ধরলাম, তাহলে আমরা যদি এক্স ধরি বা এস ধরছি, আমরা একটা ডিস্টেন্স এস ধরে নিচ্ছি, তাহলে পরের ডিস্টেন্স একটা স্পিড এস ধরে নিচ্ছি প্রথমে, পরের স্পিড দ্বিগুণ করেছে, তার মানে পরের স্পিড হলো 2s। এবার এই দুটোর পার্থক্য কত হবে, এই দুটোর পার্থক্য করে সেটাকে মডের মধ্যে রাখতে হয়, মানে ধনাত্মক হয়, 2s থেকে s গেলে কত s পার্থক্য। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, ডিস্টেন্স ইকুয়াল টু বেগের গুণফল বাই বেগের পার্থক্য গুণ সময়ের পার্থক্য কত 8 আর 7 15 ঘন্টা। দেখো এস কাটা চলে যাচ্ছে, আমাদের এই এস এর কোনো হিসাব হচ্ছে, কোনো জটিল হিসাব নেই, তার মানে 15 দিয়ে এটাকে কাটলে 6 15 90, 2 দিয়ে এটাকে কাটলে 3 দুগুণী 6, তাহলে এস কত 3, তার মানে স্পিড কত 3, অনিরুদ্ধর গতিবেগ প্রথমে কত ছিল 3 কিমি প্রতি ঘন্টা, আর যদি বলে পরের গতিবেগ তাহলে কত হবে 6 কিমি, কারণ দ্বিগুণ বাড়িয়েছে, তাহলে পরের গতিবেগ হয়েছে 6 কিমি, 2 গুণ করেছে পরে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো ডিস্টেন্স ইকুয়াল টু বেগের গুণফল বাই বেগের পার্থক্য গুণ সময়ের পার্থক্য। ক্লিয়ার? এই কনসেপ্টে অনেক কোশ্চেন করিয়েছি আমার ইউথ কম্পিটিশন টাইমসের যে পেইড কোর্স করিয়েছি সেখানে, আরো ডিটেলসেও তোমাদের বুঝিয়ে দিয়েছি, একদম কনসেপ্ট ধরে কিভাবে এই সূত্রটা আসে তাও বুঝিয়েছি। তো তোমরা যারা বেসিক থেকে ম্যাথ আর রিজনিং শিখতে চাও তারা আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, আমি ম্যাথ রিজনিং এর বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদের আমি করিয়েছি কোর্সের মধ্যে, কন্ট্যাক্ট করে তোমরা সেই কোর্স নিয়ে নিতে পারো। ওকে, রিজনিং এর 80% মতো কমপ্লিট হয়েছে, কিছুটা বাকি আছে, আর ম্যাথ কমপ্লিট। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। এবারে 27 নম্বর প্রশ্নে বলেছে নির্ধারিত তারিখের আগে বিদ্যুৎ বিল পরিশোধ করা হলে বিলের পরিমাণের উপর 5% ছাড় পাওয়া যায়, নির্ধারিত তারিখের আগে বিল পরিশোধ করে একজন ব্যক্তি 14 টাকা ছাড় পেয়েছে, তার বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল। আচ্ছা দেখো 5% ছাড় পাওয়া যায় আর ছাড় পেয়েছে 14 টাকা, তাহলে 5% মানে 14 টাকা, আর মূল বিল কত হয় 100%, তাহলে বিদ্যুৎ বিল কত 100% মানে কত, 5 দিয়ে কাটলে 20, 20 গুণ 14 করলে 280। নেক্সট এইবারে আমাদের 28 নম্বর প্রশ্ন বলেছে 3 60 62 ওয়াই সমানুপাতিক হলে ওয়াই এর মান কত। তাহলে দেখো 3 গুণ ওয়াই হয় আর 60 গুণ 62 হয়, তাহলে ওয়াই সমান সমান কত হবে 60 গুণ 62 বাই 3, 3 20 60
62 দুগুণি কত 124, তারপরে একটা 20, 1420 আমাদের অ্যান্সার। নেক্সট, এবারে 29 নম্বর প্রশ্নে বলেছে সুজি একটি পোশাকের দাম সেটির ক্রয় মূল্যের থেকে 25% বাড়িয়ে মুদ্রিত করেছে। যদি সে মুদ্রিত মূল্যের উপর 30% ছাড় দেয়, গ্রাহক এত টাকা প্রদান করে, তবে পোশাকটির ক্রয় মূল্য কত? তো আমরা এখানে 100 ধরেও করতে পারি, বা বেসিক ভাবে আমি ধরে নিচ্ছি যে সিপি, কস্ট প্রাইস সিপি, তাতে 50% বাড়িয়েছে, 50% মানে 1/2, তার মানে 2 1 বাড়িয়েছে, অর্থাৎ 2 3 করেছে, তাই না? এবার মুদ্রিত মূল্যের উপর 30% ছাড় মানে 30% মানে 3/10, 10-এ 3 ছাড় মানে 10-এর 7 দাম রেখেছে, অর্থাৎ দাম রেখেছে কত? গ্রাহকের কাছ থেকে এত টাকা, 5250 টাকা। তো এবার কাটাকাটি করলেই হয়ে যাবে। দেখো 3 সাথে 21 দিয়ে যদি এটাকে কাটি, 21 দুগুণি 42, তাহলে 10 105, 5 21 105 শূন্য। এবার 2 দিয়ে 25 দুগুণি 50, মানে 500-র সাথে 10 গুণ করলে 5000, তাহলে সিপি কত? 5000। এখানে অ্যান্সার অপশন গুলো লেখা হয়নি কোনটা অ্যান্সার হবে, তো দেখো 5000 এখানে অ্যান্সার রয়েছে, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার? তাহলে ক্রয় মূল্য কত? 5000। ওকে, এইভাবে আমরা করতে পারি। নেক্সট, এবারে 30 নম্বর বলেছে PQRS সামান্তরিকের PX SR এর উপর লম্ব। আচ্ছা, একটা সামান্তরিক আগে আঁকি, PQRS, PQRS। তো এবার বলেছে PX এটা X, SR এর উপর লম্ব, এটা কত? PX বলে দিয়েছে 8, আর PQ বলেছে 21, তার মানে এটা 21। আচ্ছা, আর ওয়াই কত? 12, আর ওয়াই তোমার PS এর উপর লম্ব, আর ওয়াই PS এর উপর লম্ব হবে, তার মানে এইখান থেকে দাগটা যাবে এই PS এর উপরে এবং এটা লম্ব, ঠিক আছে? লম্ব, তাহলে এইটা কত আমাদের বলে দিয়েছে? 12, ঠিক আছে? এখন তোমরা সামান্তরিকের যে ক্ষেত্রফল কি হয়? ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা। সামান্তরিকের এইটাকে যদি আমি ভূমি ধরি, তাহলে উচ্চতা কোনটা? এইটা, তাই না? তাহলে ভূমি এটা PS, উচ্চতা 12, ভূমি গুণ উচ্চতা, ক্ষেত্রফল পাচ্ছি। আবার আমি যদি এইটাকে ভূমি ধরি, তাহলে উচ্চতা কোনটা? এইটা, ঠিক আছে? দেখো, ভূমি এইটাকে ধরা, এইটা একই ব্যাপার, দুটোতে 21, এইটাকে যদি 21 ধরি তাহলে এইটা উচ্চতা, ঠিক আছে? আমি এটা ধরেছিলাম কারণ এর সাথে লম্ব রয়েছে, তার মানে এইটাকে যদি আমি ভূমি ধরি তাহলে এইটা উচ্চতা, তাহলে এইটা 21 হলে এটা 21, কারণ বিপরীত বাহু সমান, তাহলে ভূমি ইন্টু উচ্চতা 21 গুণ 8, ঠিক আছে? কাটাকাটি করব, দেখো তোমার 4 দিয়ে 2, 3, 3 দিয়ে কাটলে 7, 7 দুগুণি 14, PS কত? 14, PS হলো 14, 14 আছে অপশন 2 এ, ঠিক আছে? অন্য কালি করে, এখানে অপশনগুলো ওই কালি দিয়ে লেখা, তো 14 আছে অপশন 2 এ, ক্লিয়ার? নেক্সট, এইবারে আমাদের এটা হচ্ছে 31 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলেছে একটি নির্দিষ্ট কাজ জিতেশ ও কমল যথাক্রমে 7 দিন ও 16 দিনে করতে পারে। জিতেশ 7 দিন, কমল 16 দিন, টোটাল ওয়ার্ক 7 গুণ 16 করব, ঠিক আছে? 7 16 কত? 7 16 হলো আমাদের 112। এবারে জিতেশ কমল 7 16, 7 দিয়ে কাটলে হবে 16, 16 দিয়ে কাটলে হবে 7। এখন দেখো তারা একসাথে কাজ শুরু করে 2 দিন পর কমল চলে যায়, তার মানে 2 দিন একসাথে কাজ করেছে, 2 দিনে একদিনে কতটা করে একসাথে? 16 আর সাথে হয়ে যায় 23, একদিনে করে 23, 2 দিনে করেছে 23 দুগুণি 46, বাকি কতটা থাকে? 6 আছে কত হলে 12 হবে? 6, 4 1 5 6 11, তাহলে 66 আছে বাকি। এই কাজটা জিতেশ করছে, বাকি কাজটা জিতেশ একদিনে করে 16 একক, তাহলে 66 একক করবে, 66/16, তো 2 দিয়ে কাটবো, 8 দুগুণি 16, 33 দুগুণি 66, 33/8 অপশানে আমাদের নেই, কিন্তু 56 আছে, তার মানে নিচে যদি 7 গুণ করি উপরেও 7 গুণ করে দেবো, তাহলে নিচে 56 হয়ে গেল 7 8, আর উপরে 7 গুণ 33, 3 7 21 1, তার মানে 231/56, ঠিক আছে? 231/56 আমাদের অ্যান্সার। নেক্সট, এইবারে দেখো 32 নম্বর প্রশ্ন। 2 অঙ্কের কতগুলি সংখ্যা 5 দ্বারা বিভাজ্য? দেখো 2 অঙ্কের সংখ্যা শুরু হয় আমাদের 10 থেকে কত পর্যন্ত? 99 পর্যন্ত, ঠিক আছে? 10 থেকে 99 পর্যন্ত আমাদের 2 অঙ্কের সংখ্যা রয়েছে, কয়টা? 90টা।
তো 5 দিয়ে ভাগ করলে 5 18 90 আমাদের 18 অ্যান্সার। অথবা তুমি এইভাবেও দেখতে পারো যে আমরা জানি যে 100, 1 থেকে যদি 100 পর্যন্ত দেখি তাহলে 5 দিয়ে 1 থেকে 100 পর্যন্ত কতগুলো সংখ্যাকে ভাগ যায়, 100কে 5 দিয়ে ভাগ করলেই বেরিয়ে যাবে। 5 20 100 মানে 20টা ভাগ যায়। তো 100 আমাদের 3 অঙ্কের, এইটা 3 অঙ্কের, আর তার সাথে 5 একটা সংখ্যা যেটা আমাদের 1 অঙ্কের, 1 অঙ্কের, আর এইটা 3 অঙ্কের। তার মানে এই দুটো বাদ চলে যাবে। দুটো এই 100 আর 5 দুটো সংখ্যা বাদ দিলে, 2 বাদ দিলে আমাদের কত? 18। ঠিক আছে, মৌখিকভাবেই করে দেওয়া যায় অঙ্কটা। ক্লিয়ার? নেক্সট, এইবারে আমাদের 33 নম্বর প্রশ্ন। দেখো এই সেম কোশ্চেন একটা করালাম না, শুধু এখানে ডিজিট গুলো পাল্টে দিয়েছে, তো এটাকে আমি HW দিচ্ছি। ওকে, সবাই কিন্তু কমেন্ট করবে এটার আনসার কি হয়, আনসার কমেন্ট করবে। অপশনও লেখা রয়েছে এখানে, কোন অপশন আনসার হয়, যে তোমার এটা কত নম্বর, 33-এর কত, 206 নাকি 205, কত অ্যান্সার হচ্ছে কমেন্ট করবে। ওকে, নেক্সট এইবারে দেখো আমাদের 34 নম্বর প্রশ্নে বলেছে একজন বিক্রেতার কাছে প্রথম ধরনের 120 কেজি, দ্বিতীয় ধরনের 160 কেজি, তৃতীয় ধরনের 210 কেজি চাল রয়েছে। তিনি এই 3 ধরনের চালকে এমন বস্তায় ভরে বিক্রি করতে চান যেগুলির ধারণ ক্ষমতা সমান। এমন একটি বস্তার সর্বাধিক ধারণ ক্ষমতা কত হবে? দেখো আমাদের 120 কেজির চাল যদি বস্তায় বিক্রি করতে হয়, এবং আমাদের বলছে যে সর্বাধিক ধারণ ক্ষমতা, আর তিন ধরনের চালকে বস্তায় ভরছে যেগুলির ধারণ ক্ষমতা সমান, সমান ধারণ ক্ষমতা, এবং একটা বস্তার সর্বাধিক ধারণ ক্ষমতা কত হবে জানতে চেয়েছে। তো 120 কেজি চাল নিশ্চয়ই আমরা 150 কেজির বস্তায় রাখবো না, তাই না? তাহলে তো আমরা সমান সমান মানে ভর্তি রাখতে পারবো না বস্তাগুলোকে। পারবো কি? পারবো না। 120 থেকে কম হবে, আর এইটার থেকেও কম হবে, এটার থেকেও কম, এটার থেকেও কম, তিনটের থেকে কম, অথচ তিনটের মধ্যেই কমন, সেটাকে আমরাই বলি গসাগু, অর্থাৎ এদের গসাগু বের করবো, HCF। তো 120 160 এত গসাগু করলে 10 হবে, কারণ 10 দিয়ে করলে 12 16 21, আর যাবে না, 12 16 21 কে আর যায় না, তার মানে 10 কেজি আমাদের অ্যান্সার। নেক্সট, এবারে 35 নম্বর প্রশ্ন। দেখো এই সেম জিনিসও করিয়েছি, এটা আমাদের HW থাকলো। কি অ্যান্সার হয় এটা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ঠিক আছে, দুটো HW দিলাম, আর বাকি একটা কোশ্চেন এখানে তোমার পুরোটা ছিল না, সেটা ওই জন্য করাতে পারিনি, আর বাকিগুলো করে দিলাম। ঠিক আছে, আশা করি ক্লাসটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দেবে, বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে, আর আমাদের যে পেড কোর্সগুলো রয়েছে সেগুলো নিতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে ডিটেলস জেনে নিতে পারো। ঠিক আছে, তো এখানেই ক্লাসটি এন্ড করব। দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।